অতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা। চেয়েছিল আরো কিছু কম, আয়নার ধারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর। চেয়েছিল মা বুকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চাইনি বালিকা, অত হৈরৈ লোক, অত ভিড়, অত সমাগম। চেয়েছিল আরো কিছু কম, একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনই। চেয়েছিল একটি পুরুষ তাকে বলুক, রমণী। ধরা যাক 2014 সালে কোন এক রমণীর কল্যাণে আপনি এই কবিতাটির সংস্পর্শে এলেন। কবিতাটির নাম নিঃসঙ্গতা, লিখেছেন আবুল হাসান। প্রথম পাঠের পর থেকেই আপনি মুগ্ধ হলেন তার কবিতায়, এবং যেহেতু আপনি মুগ্ধ হয়েছেন তাই খুঁজে খুঁজে কবির অন্যান্য কবিতাগুলো পাঠ করতে লাগলেন। যতই পড়লেন ততই অনুরাগ তীব্রতর হলো। আপনি জানলেন ইংরেজ কবি জন কিটস কিংবা বাঙালি কবি সুকান্ত ভট্টাচার্যের মতনই স্বল্পায়ু ছিলেন এই কবি। মাত্র 29 বছর বয়সে মারা গিয়েছিলেন। ততদিনে অবশ্য প্রকাশ করেছেন 3টি কাব্যগ্রন্থ। প্রবহমান এসব ঘটনার 8 বছর পর আপনার হাতে এলো লেখকের ব্যক্তিজীবন সংক্রান্ত এই বইটি, ঝিনুক নীরবে সহ, যা পাঠ করতে গিয়ে আপনি হঠাৎ একটা ব্যাপার লক্ষ্য করলেন বইপত্র আসলে পাখির মতন ভ্রাম্যমান। পাখি যেমনি ভ্রমণ করে ডাল থেকে ডালে, বইও তেমনি এক বই অন্য বইয়ের কাছে নিয়ে যায় অন্য লেখকের কাছে। যেমন এই বইটিও হাতে আসার পর আপনি দারুণ আগ্রহ বোধ করলেন। বইয়ের কোলাজধর্মী প্রচ্ছদ দেখে আপনার মনে হলো যেন কোনো পরিচিত সিনেমা পোস্টার স্মরণে আসছে। তাছাড়া গত 8 বছরে আবুল হাসানের অধিকাংশ কবিতায় পাঠের ফলে আপনি বইয়ের নামকরণের উৎস যথার্থ ধরতে পারলেন। তারই কবিতার পংক্তি থেকে সংগৃহীত এই নাম। তবে আপনি জানতে চান কি করে প্রচ্ছদের মুখগুলো গল্পে প্রাসঙ্গিক হয়ে ওঠে। যেখানে আছেন কবি শহীদ কাদরী, যিনি 60-এর দশকের জাগরণের নিঃসঙ্গ যুবরাজ, যিনি বলেছিলেন জীবনে 200-র বেশি কবিতা লিখবেন না, কিন্তু পাঠককে তা পড়তে হবে। বহু তরুণ লেখকের আধুনিকতার চেতনা তার মাধ্যমে এসেছে। 60-এর দশকের শুরু থেকেই তিনি আলোচনায় ছিলেন, তার স্মরণীয় কাব্যগ্রন্থ উত্তরাধিকার। এছাড়াও আপনি লক্ষ্য করলেন আহমদ সফাকে, যাকে আপনি পছন্দ করেন তার যদ্যপি আমার গুরু বইটির জন্য, যাকে আপনি শ্রদ্ধা করেন ওঙ্কার বইটির জন্য, এবং জার্মান সাহিত্যিক গ্যাটের ফাউস্ট অনুবাদের জন্য যার প্রতি আপনি কৃতজ্ঞ। এছাড়াও তার অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বইটি পড়তে গিয়ে আপনি যে সুরাইয়া খানম নাম্নী ক্যামব্রিজে পড়া বিদুষী এবং অসামান্য রূপসী নারীর সন্ধান পেয়েছিলেন, তাকেও এই প্রচ্ছদে দেখতে পেলেন। 70 দশকে যার একমাত্র কাব্যগ্রন্থ নাচের শব্দ প্রকাশিত হয়েছিল। আর রয়েছেন নির্মলেন্দুগুণ, যার নির্বাচিতা কাব্যগ্রন্থের মতন এতটা মনোরম কাব্য সংকলন আর হয় না বলেই আপনি মাঝে মাঝে ভাবেন। আর এদের সকলের মধ্যমণি হয়ে আছেন কবি আবুল হাসান। বইটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই যার গ্রন্থগুলো আপনি পুনরায় ধারাবাহিক পাঠ করবেন বলে সিদ্ধান্ত নিলেন। শুরুতেই আবুল হাসানের প্রথম কাব্যগ্রন্থ রাজা যায় রাজা আসে পড়ার মধ্য দিয়ে আপনি এবারের পাঠযাত্রা শুরু করলেন। আবিষ্কার করলেন একই সময়ে হুমায়ুন আজাদ প্রকাশ করছেন তার প্রথম বই অলৌকিক স্টিমার। তাই বইটি পড়তে শুরু করলেন, যেখানে তিনি আত্মপরিচয়কে একটি কবিতা লিখেছেন, হুমায়ুন আজাদ। আর তাতে অনুপ্রাণিত হয়ে স্বনামে আবুল হাসানও লিখে উঠছেন আবুল হাসান নামের কবিতা। আর পাঠক আপনি, যিনি ঝিনুক নীরবে সহ পড়তে গিয়ে এই তথ্যের মুখোমুখি হলেন, এবার এই দুটো বই তথা দুটো কবিতাকে পাশাপাশি রেখে আরো এক গভীর পাঠের দিকে চলে গেলেন। আপনার মনে প্রশ্ন এলো, আবুল হাসানের সমকালে অর্থাৎ 60-এর দশকে শ্রেষ্ঠ কবি কারা ছিলেন? যেমনটা আপনি জানেন, রবীন্দ্রনাথের পর 20-এর দশকের সম্রাট ছিলেন কাজী নজরুল ইসলাম, এবং তার পরবর্তী দশকে অর্থাৎ 30-এ 5 জন বিশিষ্ট কবির কথাও আপনার স্মরণে আসবে, যাদেরকে একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়ে থাকে। সেই জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে এবং সুধীন্দ্রনাথ দত্ত, যাদের ভেতর আধুনিক কবিতায় সার্থক কবি জীবনানন্দ দাশ। যেমনটা আপনি জানেন, এর পরবর্তী দশকের শ্রেষ্ঠতম কবি ছিলেন আহসান হাবিব, ফররুক আহমদ, সুকান্ত ভট্টাচার্য, আবুল হোসেন, সৈয়দ আলী আহসান প্রমুখ। তবে এদের ভেতর আহসান হাবিব ব্যাপক 20 শতকী চেতনা সহ আত্মপ্রকাশ করেন। 30 কাব্যধারা থেকে বেরিয়ে এসে 40-এর সমাজ সম্পর্কে সচেতন করে তোলেন। বহু আগে থেকেই তার দোতলা ল্যান্ডিং কবিতাটির জন্য তিনি আপনার কাছে স্মরণীয় হয়ে আছেন। 50-এর দশকে আপনি দেখতে পাবেন তাদেরকে, যারা 60-এর দশকেও নিজেদের আধিপত্য ধরে রাখবে। 60-এর দশকের শুরুতেই থাকবেন শহীদ কাদরী এবং রফিক আজাদ, আলোচিত হবেন হাসান হাফিজুর রহমান এবং আব্দুল মান্নান সৈয়দ। আর দশকের শেষ দিকে দুটি ছড়াবেন সৈয়দ শামসুল হক এবং নির্মলেন্দুগুণ। তবে যে দুজন কবির নাম কেবল 50 কিংবা 60-এর দশকেই শুধু নয়, বরং আজও অব্দি সমান সম্মানে উচ্চারিত হয়, তারা হলেন কবি আল মাহমুদ এবং কবি শামসুর রহমান। বলা হয়ে থাকে কবি জীবনানন্দ দাশের পর বাংলা সাহিত্যের সবচেয়ে প্রতিভাবান কবি শামসুর রহমান, যিনি জীবদ্দশাতেই বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদা লাভ করেছিলেন। কিন্তু কেন? এই প্রশ্নের উদয় হলে আপনি ঝিনুক নীরবে সহ পাঠের পাশাপাশি লক্ষ্য করে দেখবেন কবি শামসুর রহমানের কবিতাগুচ্ছ। তুলে নেবেন তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
যা প্রকাশিত হয় 1960 সালে, অর্থাৎ 60-এর দশকের সূচনা হয় তার হাতে। এরপর বন্দি শিবির থেকে আপনি দেখবেন স্বাধীনতা যুদ্ধ, যেই অবরুদ্ধ সময়ে রচিত 38টি কবিতা নিয়ে এই সংকলন। মজলুম আদিব ছদ্মনামে যা তিনি প্রকাশ করেছিলেন, লিখেছিলেন স্বাধীনতা তুমি এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। পরবর্তী সময়ে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ পাঠের পর আপনি পরিচিত হবেন 1975 থেকে 82 সাল পর্যন্ত দেশে সংগঠিত সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনে জনতার চরম অবস্থা সংক্রান্ত তার কবিতাগুচ্ছ, যা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। অবশ্যই এরপর আপনি দেখবেন এই কবির তুলনীয় কাব্য প্রতিভা রয়েছে কবি আল মাহমুদের। তাই আপনার হাতের কাছে থাকা তার রচিত কবির কররেখা বইটি আপনি এবার হাতে নেবেন। আপনার মনে হবে তরুণ লেখকদের জন্য বেশ কিছু উপকারী টিপস রয়েছে বইতে, তবে লেখকের একটি কথায় আপনার খটকা লাগবে। বইতে তিনি জানাচ্ছেন কবি জীবনানন্দ দাশের ওপর WBS এর প্রভাব রয়েছে, যা আপনি অস্বীকার করেন না, তবু আপনার অনুরাগী মন ক্ষুণ্ণ হবে। কেননা জীবনানন্দ দাশ আপনার সবচেয়ে প্রিয়তম কবি এবং আপনি জানেন সমালোচকদের মতে তার সবচেয়ে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 7টি তারার টিমের। ফলে বিষণ্ণ মন নিয়ে আপনি এই বইটির পাতা উল্টাবেন এবং চোখ বুলাবেন রিস্ট ওয়াচ কবিতাটির দিকে। ছোট্ট ছিমছাম কবিতা, অথচ কি দুর্দান্ত শুরু। মনে হয় কোনো সিনেমার দৃশ্য যেন একে একে চোখের সামনে উন্মোচিত হচ্ছে। কোথাও যেন যুদ্ধ চলছে, কামানের গোলায় ক্ষতবিক্ষত হয়েছে সৈন্যদল, তাদের শরীরে শীতল মাংস ছড়িয়ে পড়েছে চারদিকে। তাদের কারো কারো হাতের ঘড়ি এখনো চলমান, চাঁদের আলোতে জেগে থাকা এইসব ঘড়িগুলোই আহত সৈন্যদের পাহারা দেবে, এইসব রিস্ট ওয়াচগুলোই কথা বলবে। সেনাদের হৃৎপিণ্ড হয়তো আরো কিছুক্ষণ চলবে, বেঁচে থাকবে, তারপর তারা জেগে উঠবে জীবনের ওই পারে, যেখানে রয়েছে অফুরান রোদ, অনন্ত আধার। কবিতা শেষ হলে আপনি লক্ষ্য করবেন পুনরায় জীবনানন্দ দাশকে ভালোবেসে ফেলেছেন আপনি। পাঠ করবেন তার সবচেয়ে জটিলতম কবিতা গোধূলি সন্ধির নৃত্য। কিছুটা কম বোধগম্য হলেও আপনি ভালোবাসেন এই দুরূহ পাঠ, যেমন ভালোবাসেন এক পাঠ থেকে অন্য পাঠের কাছে চলে যেতে। আসলে কোনো বই গণ্ডিবদ্ধ কোনো বিষয় সীমাবদ্ধ থাকে না, পাঠকের ভাবনা ক্রমশ বয়ে চলে বিষয় থেকে বিষয়ান্তরে। তাই আপনার কাছে পড়া শুধু পড়া নয়, এটা যেন দারুণ ভ্রমণ।